নানাজের কোথায় রে কয়টা ইয়ার তো আজমা আইছে মনে হয় না যাই নাই চুপ কত স্নাস করে ভালো লাগেছে মায়া বেশি বছর হয়ে গেছে হ্যাঁ আয় ঘরে আয়। আমি আমার বন্ধুই নাকি লেগে ও বাসায় পৌঁছেছি বিপদের বার শিফা তো ক্লাসের আগে ছিল, শিফা কই? পরীক্ষা কবে তোমাদের? সবার দেখি পরীক্ষার ইন কোর্সে ডেট দিয়ে দিতেছে। আমার সাউন্ড শোনা যায়? হ্যাঁ ভাইয়া শোনা যায়। পরীক্ষার ডেট জানো? না, ডেট তো জানি না। দিয়ে দিবে দু একদিনে। হ্যাঁ, দু একদিনে দিয়ে দিবে। ক্লাসে আসো, ক্লাসে আসো ভাইয়া। শিফা, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক। আচ্ছা, তোমাদের ইন কোর্সের আজকে সাজেশন দিব, এবং এই সপ্তাহে তোমাদের ইন কোর্সে যেই যেই সাজেশন গুলো থাকবে সবগুলো প্রশ্ন দিয়ে দেওয়া হবে, ক্লাসেও ট্রাই করে দেওয়া হবে ওগুলো মেকআপ করার, ঠিক আছে? এবং তোমরা ক্লাসে সেগুলো করে ফেলবা। ক্লিয়ার সবাই? যদিও আমি ক্লাসে হয়তো বা সবগুলো ক- করে দিতে পারবো না, বাট আমি তোমাদেরকে শিট দিয়ে দিব এবার, ইন কোর্সের জন্য শিট দিয়ে দিব। এই শিট কাউকে দেওয়া যাবে না। ফ্রাইডেতে তোমাদের মনে হয় সব চ্যাপ্টার উপরে শিট করে দিতে পারবো, ফ্রাইডে অথবা স্যাটারডে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, চলো আজকে আমরা একটু দেখবো হলো কি কি প্রশ্নগুলো ইন কোর্সে খুব ইম্পর্টেন্ট। এই শিটটা তোমাদের কাছে আছে? বাকিদের কাছে? তোমাদের কলেজের থেকে দেয়া শিট পাইছো তোমরা এগুলা? রেনেসা, ভালো আছো? জি ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমাদের বাসায় নাকি শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি। মধুর হাড়ি। ওকে, পড়াশোনা করতে পারতেছো রেনেসা এখন, নাকি এখনো সেলিব্রেশন চলতেছে? না, চলে আর কি মোটামুটি। আচ্ছা, মোটামুটি না, এখন ফুল ফোর্সে করতে হবে কারণ সামনে ইন কোর্স এক্সাম, ঠিক আছে? আর কয়েকদিন রেস্ট নিতে পারলে নাও, 2-3 দিন, কিন্তু তারপরে নেক্সট উইক থেকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? ওকে, লিখো। হোয়াট আর দ্য সিডনিজ মেইন অবজেকশন অফ কন্টেম্পোরারি ইংলিশ ড্রামা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ইন কোর্সে আসবে।
আচ্ছা, হোয়াট আর দ্য সিডনিজ মেইন অবজেকশন অফ কন্টেম্পোরারি ড্রামা? ড্রামার উপরে বা ওই সময়টার মেইন অবজেকশন বা ড্রামা নিয়ে সিডনির কি কি কমপ্লেইন ছিল সেগুলো পড়তে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে শর্ট কোশ্চেন পরে যাই। এখানে এই কোশ্চেনটা অবশ্যই পড়তে হবে। ইট ইজ নট রাইমিং ভার্সিং, এই কোশ্চেনটা করছি কি? আচ্ছা, লিখতেছো সবাই? রেনেসা, একটু লিখে রাখো। জি ভাইয়া। ইট ইজ নট রাইমিং ভার্সিং দ্যাট মেক আ পয়েট। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে পড়বা রিজন ফর রাইটিং অ্যাপোলজি ফর পোয়েট্রি। ঠিক আছে, সিডনিজ কন্ডেমশন অন ফল্ট অফ কন্টেম্পোরারি ট্র্যাজেডি, এটা পড়া লাগবে না, কারণ এটা আমরা ড্রামা পড়লেই হয়ে যাবে। ওয়াই ডিড স্যার সিডনি রাইট অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, এটা কাটা, এটাও পড়া লাগবে না। বিকজ এইটা, এই যে এই কোশ্চেনটা বললে রিজন ফর রাইটিং অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, এটা পড়লে হয়ে যাবে। ঠিক আছে, তার মানে পড়বা শর্ট কোশ্চেন 1 নাম্বার, শর্ট নোটস 3 নাম্বার, এই দুইটা পড়লে এনাফ। ঠিক আছে, শিফা ভালো আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। শর্ট নোটস বলে দিছি, শর্ট নোটস 3 নাম্বার, শর্ট কোশ্চেন 1 নাম্বার, আর শর্ট এক্সপ্লেনেশন 2 নাম্বার। ইটস নট রাইমিং ভার্সিং দ্যাট মেক দ্য পয়েট। আর রিক্স না দিতে চাইলে এইটাও পড়ে নিও, ডিলাইট হ্যাতে জয় অন ইট, এই দুইটা পড়ে নিও। তার মানে দুইটা দুইটা 4টা, আর ব্রড কোশ্চেন পড়বা এই একটা 5টা, এই একটা 2টা 6টা। শর্ট হইছে, কভার হবে পরীক্ষার আগে। হ্যাঁ, ব্রড পড়লেই হলো, পরের হিসাব। ব্রড 1 নাম্বার কমন পড়বে, তাও রিক্স না নিতে চাইলে 2 নাম্বারটা পড়ে ফেলবা। ঠিক ইয়া আছে, প্রিফেস টু শেক্সপিয়ার নাকি ফিফা কোন কোর্সের জন্য? শিফা, হ্যাঁ, প্রিফেস টু শেক্সপিয়ার দেয় নাই? দিছে তো, দুইটা দিছে, মানে ভাইয়ারে পাঠাইছি, দুইটা ব্রড দিছে। আমার তো এখানে 3টা ব্রড হ্যাঁ দেওয়া, 3টাই সিডনির। না, ওইটাও তো আছে আমার, আমি আরেকটা পাঠালাম না ভাই আপনাকে, ওইখানে দুইটা আছে শেক্সপিয়ারের। তুমি আমাকে কোথায় পাঠাইছো? দুইটা দিছে। আপনাকে আমি মেসেঞ্জারে পাঠাইছি। আমারে কোনো কিছু দিলে, হাউডা জন, ডকুমেন্টস দিলে, আরেকটা ক্রিটিক্যাল।
হ্যাঁ ভাইয়া, কি বলেন? আমাকে কোনো কিছু দিলে হোয়াটসঅ্যাপে দিবা না, মেসেঞ্জারে দিবা না। ও আচ্ছা আচ্ছা। আমাকে মেসেঞ্জারে দিছে তো, এর জন্য আমিও মেসেঞ্জারে দিছি আপনারে। মেসেঞ্জারে দিলে মেসেঞ্জারের ডকুমেন্টস গুলো সাধারণত রিড করা হয় না, হোয়াটসঅ্যাপে দিলে হোয়াটসঅ্যাপে রিড করা হয়, ডাউনলোড করা হয়। আচ্ছা। আমি এখন পাঠাবো আবার? আর তুমি যেটা দিছো এটা পুরা আমার কাছে একদম ফেড হয়ে গেছে। এই দেখো, তুমি নিজেও বুঝবা না। এই দেখো। আমিও বুঝছিলাম না, আমাকে যে পাঠাইছে না সেও এভাবে পাঠাইছে, আমি অনেক কষ্টে বুঝছি। আমি ওকে বলছিলাম যে হোয়াটসঅ্যাপে পাঠাও, কিন্তু পাঠাইতে আচ্ছা, পারিনি সে। জনসন থেকে আমরা কেউ ব্রড কোশ্চেন পড়বো না, পণ করে ফেলছি। ঠিক আছে, জনসন থেকে কোনো ব্রড পড়বো না, জনসনের ব্রড কঠিন। ভাইয়া কালকে হচ্ছে এক্সপ্লেনেশন শর্ট নোট ফুল একটা সাজেশন দিবে শেক্সপিয়ারের। শেক্সপিয়ারের এক্সপ্লেনেশন শর্ট নোট সাজেশন দিলে ওটা ভেবে দেখবো, কিন্তু ব্রড ভুলেও পড়া যাবে না। ঠিক আছে, ডিসকাস জনসন এজ এ। ফাইনালে ফাইনালেরটাও আমি পড়াবো কিনা সেটাও আমি ভেবে দেখবো, পড়াবো আমি পড়াবো, কিন্তু তোমরা অ্যান্সার করতে বলবো কিনা সেটা ভেবে দেখবো। কারণ জনসনটা একটু সুপার কঠিন, কারণ শেক্সপিয়ারের অনেক কিছু আছে, সলিলোকি আছে, অনেক টার্ম শেক্সপিয়ার ইউজ করছে নতুন নতুন, সেই টার্ম গুলো সম্পর্কে তোমার আগে জানতে হবে। ঠিক আছে, সো ইটস আ কমপ্লেক্স লার্নিং বুকস। তো আমরা কিছু কিছু বুকস ভাগ করে নিব, যেমন প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স তোমরা কঠিন বলো, কিন্তু আই থিঙ্ক ইটস আ ইজি ইজি টপিক, বিকজ তোমাদের একটা শার্প নলেজ আছে রোমান্টিসিজম নিয়ে। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমাদের মেইন ফোকাস হবে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড। 2 নাম্বার হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে স্যার ফিলিপ সিডনি। 3 নাম্বার হচ্ছে আমাদের হচ্ছে টার্গেট হচ্ছে অ্যান অ্যাপোলজি, না, ইয়া কি জানো, ড্রাইডেনের জন হুম। ড্রাইডেনের আর ড্রামাটিক পয়েজি। ঠিক আছে, তো এই 3টা হচ্ছে আমাদের মূল অস্ত্র, এগুলো পড়তে অনেক ইজি, পড়তে মনেও থাকে। ক্রিটিসিজমে পার্ট নেওয়া পোলাবেন ভালো করে না, ক্রিটিসিজমে তোমার যেগুলো সহজ সেগুলো পড়তে হবে। ঠিক আছে, অনেক সময় তোমাদেরকে আমি বলি যেগুলো সাধারণত মানুষ ইউজ করে না, লিখে না, ওগুলো তোমরা লিখবা, কিন্তু ক্রিটিসিজমের ব্যাপারটা একটু আলাদা। কারণ আমি তোমাকে শেক্সপিয়ার পড়তে বলবো, দেখা যায় শেক্সপিয়ার পড়তে গিয়ে তুমি বাকিগুলো ভুলে গেছো। ঠিক আছে, সো এমন জিনিস ক্রিটিসিজমে মনে রাখাটাই অনেক বড় একটা চ্যালেঞ্জ, যে তুমি এটা পরীক্ষায় মনে রেখে পরীক্ষা দিচ্ছ। ঠিক আছে, তাহলে আমি আগেই বলে রাখছি যে ব্রড পড়বো না ক্রিটিসিজম থেকে, মানে শেক্সপিয়ার থেকে, সব পড়বো না। সো শর্ট নোটস দিলে আমাকে দেখাবা, ওইখান থেকে 2টা একটা দিব। বাট সিডনি থেকে আই হোপ তোমাদের ব্রড কমন পড়বে, এই দুইটা পড়লে কোনো কোশ্চেন মার্কই থাকবে না ব্রড নিয়ে। আর সিডনির এই 2টা ব্রডই অনেক সোজা। ঠিক আছে, চলো সোজা কেমনে আজকে একটু দেখি, একটা ব্রড পড়ে, একটা ব্রড পড়ে দিব, দিব, পড়াই দিব, আর একটা ব্রড বাসায় পড়বা। ঠিক আছে, চলো, ভাইয়া যে সহজ বলছি আসলে কি এটা সহজ কিনা দেখি। আমার ক্লাসে পড়লে এটা ক্লাসে মুখস্থ হয়ে যাবে। কোশ্চেনটাকে বুঝো, হোয়াট ইজ সিডনিজ অ্যাসেসমেন্ট। সিডনি যে বিশ্লেষণ করেছে, সেই বিশ্লেষণটা অফ দ্য ইংলিশ ড্রামা অফ হিজ টাইম, তার ইংলিশ ড্রামার উপর বিশ্লেষণটা কেমন ছিল বা কি ছিল। অথবা কোশ্চেন হতে পারে, হাউ ডাজ সিডনি ক্রিটিসাইজ এক্সিস্টিং ইংলিশ ড্রামা। ঠিক আছে, তাহলে কিভাবে সিডনি কি করছে, ইংলিশ ড্রামাকে ক্রিটিসাইজ করছে, তার মানে ড্রামাকে সে পছন্দ করতো না। তারপর বললো, হোয়াট আর দ্য কন্টেম্পোরারি কোয়ালিটিস অ্যান্ড ফলস অফ ইংলিশ ড্রামা। তার মানে আমরা দেখছি স্টিফেন গুসন কিন্তু আমাদের অনেকগুলো ফল দিছে পোয়েট্রির, ঠিক সিমিলার ওয়েতে স্যার ফিলিপ সিডনি কি করছে, ফল ধরছে কার, ইংলিশ ড্রামার। সো ফল্ট গুলা মনে রাখবা, তাহলে এইগুলো 1 নাম্বার 2 নাম্বার দিয়ে মনে রাখতে পারো, খুবই সহজ হবে। স্ট্রেংথ অফ ইংলিশ ড্রামা নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে স্ট্রাকচারে ফল্ট, নাম্বার 3 ল্যাক অফ মোরাল পারপোজ, এই 3টা ফল মেইনলি। আবারও বলতেছি, ইংলিশ ড্রামার স্ট্রেংথ, ঠিক আছে,
ফল্ট ইন স্ট্রাকচার, নাটকের স্ট্রাকচারের প্রবলেম। ল্যাক অফ মোরাল পারপোজ, মানে নাটকের যেই পারপোজ নিয়ে তৈরি করা হয় আসলে সেই পারপোজটা থাকে না। এই তিনটা জিনিস মনে রাখবা, বাকিটা লিখে আসবা। ইনাফ ইনাফ। তাহলে আসো কি দেখি। স্যার ফিলিপ সিডনি 1554 সাল থেকে 1586 সাল ওয়াজ এ প্রমিনেন্ট রেনেসা পোয়েট অ্যান্ড ক্রিটিক। ইন হিজ ওয়ার্ক অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি 1595, সিডনি ইনসাইটফুলি অ্যানালাইজ ইংলিশ ড্রামা। সে খুব বিশ্লেষক ভাবে বা সে খুবই গভীর জ্ঞান অর্জনের সাথে ইংলিশ ড্রামা বিশ্লেষণ করেছে। হি কম্পেয়ার্স কন্টেম্পোরারি ইংলিশ উইথ ক্লাসিক্যাল ড্রামা। আমরা মনে করো তো ড্রামার সাথে কম্পারিজন কোন রাইটিং এ দেখতে পাই? ড্রামার সাথে কম্পারিজন বা ড্রামা ড্রামা কম্পারিজন কোন কোন ক্রিটিক্যাল জন রাইটিং? ড্রাইডেনের জন ড্রাইডেন। ড্রামাটিক পয়েজি। ইয়েস, ড্রামাটিক পয়েজিতে ফাইটই হয় ড্রামা টু ড্রামা, ঠিক আছে। আর ড্রামার মধ্যে কয়েকজন বিশ্লেষক আছে, নিয়ান্ডার, লিসিডিয়াস, 4 জন। ঠিক আছে। এক একজন এক এক ধরনের, কেউ এনশিয়েন্ট ড্রামা সাপোর্ট কথা বলছে, কেউ মডার্ন ড্রামার পক্ষে কথা বলছে, কেউ মডার্ন ড্রামার ইংলিশ ড্রামার কথা বলছে, কেউ ফ্রেঞ্চ ড্রামার কথা বলছে। সো ওইখানে ওইখান থেকেও আমরা কনসেপ্ট পাই। সো আমাদের মূল ওভারঅল যে আমরা যদি এই ড্রামা রিলেটেড পড়লে আমাদের এইটাও হয়ে যাবে ওইটাও হয়ে যাবে। তো আসো আমরা দেখি স্ট্রেংথ অফ ইংলিশ ড্রামা। স্ট্রেংথ অফ ইংলিশ ড্রামা বলতে ইংলিশ ড্রামার সামর্থ্যকে বোঝায়। সিডনি প্রেইসেস ইংলিশ ড্রামা ফর ইটস ভাইব্রেন্ট। তুমি একজন লাইক জ্ঞানী মানুষ যদি হও, ঠিক আছে, তোমাকে যদি বলা হয় যে আঙ্গুর ফল শরীরের জন্য উপকারী না ক্ষতিকর, এটা যদি বিশ্লেষণ করতে বলা হয়, তুমি কি আগেই বলবা আঙ্গুর ফল একদমই খারাপ জিনিস? অফকোর্স না। তুমি আগে কি করবা? আঙ্গুর ফলের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে বলবা, এটা কেমন, এটা কেমন হওয়া উচিত, ঠিক আছে। তারপর তুমি বলতে পারো যে এটা অনেক প্রাইসি, মানুষের সামর্থ্যের বাইরে, তারপর যাও মানুষ খায়, ঠিক আছে, এইভাবে বলতে পারো। ওকে, ঠিক সেম ভাবে স্যার ফিলিপ সিডনি প্রেইসেস ইংলিশ ড্রামা ফর ইটস ভাইব্রেন্ট অ্যান্ড ইমাজিনেটিভ কোয়ালিটিস। সে ইংলিশ ড্রামাকে সাপোর্ট করে বা প্রশংসা করে কেন? এটার একটা ভাইব্রেন্ট, একটা চলমান এবং ইমাজিনেটিভ কোয়ালিটি রয়েছে। হি অ্যাকনোলেজেস দ্যাট, সে এইটা সম্পর্কে জ্ঞাত যে ইংলিশ প্লে রাইটস ব্রট লাইফ অ্যান্ড এনার্জি টু দেয়ার ওয়ার্ক। ইংলিশ যারা নাট্যকার ছিলেন তারা ওই সময়ে তাদের কাজের মাধ্যমে নতুন একটা লাইফ এবং এনার্জি নিয়ে এসেছিল। দ্য ভ্যারাইটি অফ থিমস অ্যান্ড characters in English plays reflects the richness of human experience and emotions. ঠিক আছে, ওকে। তার মানে স্ট্রেংথ কি ছিল ইংলিশ ড্রামার? ওই সময়ে নাটকগুলো খুবই ভাইব্রেন্ট, মানে চলমান একটা ছিল, ইমাজিনেটিভ ছিল। মানে এরকম ছিল না যে এখনকার মতো যে লাইক অনেকটা জিনিস এখন তোমরা আমাদের রিয়েল লাইফে যেটা ঘটে এটা না, ওকে ইমাজিন করতে পারো তুমি যেটা সেটা, ঠিক আছে। মানে এখনকার মতো সব রিয়েলিটি ফুল না। তারপর কি বলছে? এই সময় ইংলিশ রাইটাররা নতুন একটা এনার্জি নিয়ে এসেছিল এবং তাদের থিম এবং ক্যারেক্টার গুলো অনেক বেশি সমৃদ্ধ ছিল। হিরো আলমরে দিয়ে তারা নাটক বানায় নাই, তারা তারা লায়লা মামুনরে দিয়ে নাটক বানায় নাই। তাদের ক্যারেক্টার গুলো কি খুবই রিচেস ছিল। এবার আসো ফল্ট ইন স্ট্রাকচার। তো কি সমস্যা ছিল? সিডনি পয়েন্টস আউট সেভারাল স্ট্রাকচারাল ফল্টস ইন ইংলিশ ড্রামা। হি ক্রিটিসাইজ দ্য ডিসগ্রেডিং দ্য ক্লাসিক্যাল ইউনিটিস অফ টাইম, প্লেস অ্যান্ড অ্যাকশন। নাটক যত ভালোই হোক, একটা নাটকে যদি টাইম, প্লেস অ্যান্ড অ্যাকশন, যেটাকে আমরা আরেক ভাষায় কি বলি বলতো? টাইম, প্লেস অ্যান্ড অ্যাকশনকে অ্যারিস্টটল শর্ট ফর্মে কি বলছে? হ্যাঁ, কি বলছে? 3 ইউনিটিস। থ্রি ইউনিটিস। যতদিন ড্রামা পড়বা, যতদিন ইংলিশ লিটারেচার পড়বা, এই থ্রি ইউনিটিস কে মনে রাখতে হবে। তাহলে
নাটকে একটা নাটক যত ভালোই হোক, যে নাটকের মধ্যে থ্রি ইউনিটিস ঠিক নাই, সেই নাটক কি সমৃদ্ধ নাটক না। তার মানে ইংলিশ ড্রামার নাটকগুলো তারা এই থ্রি ইউনিটিস মেনটেন করতো না, টাইম প্লেস এন্ড অ্যাকশন ঠিক ছিল না, দ্যাটস ওয়াই তাদের নাটকগুলো অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। মুখস্থ করছি কিছু না। ইন পয়েটিক্স অ্যারিস্টটল সেজ অ্যাবাউট ইউনিটি অফ টাইম। পয়েটিক্সে ইউনিটি অফ টাইম সম্পর্কে অ্যারিস্টটল কি বলছে? ট্রাজেডি endeavors as far as possible to confine itself a single revolution of sun, but slightly to exceeds of this limit. ট্রাজেডি endeavors চেষ্টা করে as far as possible যতটা সম্ভব to confine itself নিজেকে আটকে রাখতে to a single revolution of the sun, সূর্যের একটা সিঙ্গেল রেভলিউশন বা সূর্য উত্তোলনের একটা সিঙ্গেল রেভলিউশনের মধ্যে আটকে রাখতে, বাট স্লাইটলি টু এক্সিডস দ্য লিমিট, কিন্তু হালকা পাতলা কি করতে পারে, সূর্যর বাইরে যাইতে পারে। এখানে সান অর্থটা মেটাফরিক ভাবে ইউজ করছে, মানে ট্রাজেডি একটা ফুল ড্রামাতে বা ট্রাজেডি অ্যাজ ফার অ্যাজ পসিবল যতটা পসিবল চেষ্টা করবে একে আটকে রাখতে একটা সিঙ্গেল রেভলিউশন মানে সিঙ্গেল অ্যাক্ট অফ দ্য ড্রামা, বাট স্লাইটলি টু এক্সিস্ট দিস লিমিট, কিন্তু এটার লিমিট কি ক্রসও করতে পারে। তোমরা ওই এনশিয়েন্ট ড্রামাগুলো দেখবা সবগুলো বেশিরভাগ সিঙ্গেল অ্যাক্টে হয়েছে। শেক্সপিয়ারের কোনো ড্রামা তোমরা সিঙ্গেল অ্যাক্টে খুঁজে পাবা? আই বিলিভ নো। শেক্সপিয়ারের বেশিরভাগ ড্রামা হচ্ছে 3 অঙ্ক, 4 অঙ্ক, 5 অঙ্ক বিশিষ্ট। ঠিক আছে, তার মানে ইংলিশটা কিন্তু নাটক কিন্তু সিঙ্গেল রেভলিউশনের মধ্যে আটকে রাখতো না। তারপর কি বলছে, আনলাইক গ্রিক রোমান প্লেস, ইংলিশ প্লেস স্প্যান মেনি ইয়ার্স, অনেক সময় দিয়ে চলমান থাকে, হ্যাভ মাল্টিপল লোকেশনস, অনেক লোকেশনে চলমান থাকে। আচ্ছা, এই জিনিসগুলো তুমি যখন বুঝবা তোমার সামনে দুইটা ড্রামাকে হাজির করবা, যে দুইটা ড্রামা তুমি পড়ছো ওই দুইটা ড্রামাকে হাজিরে নাজিরে রাখবা, কারণ তোমার বুঝতে সুবিধা হবে। তোমরা সেকেন্ড ইয়ারে দুইটা ড্রামা পড়ছো, একটা হচ্ছে ইডিপাস রেক্স আর একটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। যদি তোমাকে আমি বলি ইডিপাস রেক্স আর অ্যাজ ইউ লাইক ইট, এই দুইটা ড্রামা কি সেম কোয়ালিটির ছিল, সেম স্ট্রাকচারের ছিল? ভুলে গেছো তোমরা এগুলা? অ্যাজ ইউ লাইক ইট আর ইডিপাস রেক্স এর কথা মনে করো, স্মরণ করো। এগুলো যদি স্মরণ করে পড়তে পারো দেখবা যে ব্রড মুখস্থ করা লাগতেছে না ক্রিটিসিজমেও। আমরা কি অ্যাজ ইউ লাইক ইট, রেনেসা, অ্যাজ ইউ লাইক ইট আর ইডিপাস রেক্স কি একই ক্যাটাগরির ড্রামা? না ভাইয়া, কি কি পার্থক্য আছে বলো তাহলে? একটা তো রোমান্টিক কমেডি আর একটা তো ট্র্যাজেডি। আচ্ছা, আর কি কি পার্থক্য আছে? কি কি পার্থক্য আছে বলো, আমি বললে অনেকগুলো পার্থক্য দেখাইতে পারবো। আচ্ছা, তো কেউ বলতে পারবা, আর কোনো পার্থক্য বলতে পারবা কেউ? শিফা, মারিয়া, মারিয়া তো পড়াশোনা করো না, সেকেন্ড ইয়ার পাস করবো মারিয়া? মারিয়া মনে হয় ক্লাস নাই। শিফা, মনে আছে? মনে নাই। ভুলে গেছো? আচ্ছা আমি বলছি, প্রথমত দেখো ইডিপাস রেক্সে কয়টা ক্যারেক্টার ছিল? জোকাস্টা, ক্রেয়ন, আহ তারপর লাইক তোমার ইডিপাস নিজে, তারপর ইডিপাসের তোমার স্টেপ ডটার, স্টেপ ফাদার, স্টেপ মাদার, তারপর তোমার কৃষক, আর ওর ছিল বাবা। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই হাইয়েস্ট গেলে তুমি 8 থেকে 10টা ক্যারেক্টারের বেশি খুঁজে পাবা না। অ্যাজ ইউ লাইক এটা তুমি ক্যারেক্টার গুণে শেষ করতে পারবা? হ্যাঁ, অ্যাজ ইউ লাইক এটা তুমি ক্যারেক্টার গুণে শেষ করতে পারবা?
না, অ্যাজ ইউ লাইক অনেক ইট এর ইয়া বেশি আপনার, কি বলে, সাবপ্লট বেশি, ভেরি তাই গুড। না? সাবপ্লট, আর প্লট আপনার, সাবপ্লট দুইটাই বেশি, মূলত প্লট হ্যাঁ, বেশি। আর আমাদের ইডিপাস হচ্ছে ইয়া বেশি, মানে বিপাশে, একই ইয়া বেশি, অন হ্যাঁ প্লট হ্যাঁ। বলা যায়, তারপর অনেক আসো, প্লে বলা যায়। তারপর আসো, এত এত জটিল কথায় যেও না। প্লেস, ইডিপাসে কতগুলা প্লেস নিছে দেখছো তুমি? একদম ভেরি দুই ভেরি ফার্স্টে হচ্ছে রোনাল্ডো বয়সের ইয়ার্ডে হইছে। তারপর কি হইছে? তারপর তোমার হইছে ডিউকের ইয়াতে। তারপর রেসলিং কম্পিটিশন। তারপর তোমার ফরেস্ট অফ আর্ডেন। তারপর তোমার ইয়া, এবং ফরেস্ট অফ আর্ডেনের ডিফারেন্ট প্লেসে হইছে। তো অনেক অনেকগুলো প্লেস ছিল। অন দ্য আদার ওয়ে, গ্রিক ট্র্যাজেডিতে কি, গ্রিক ট্র্যাজেডি সফোক্লিসের ওইখানে কি এতগুলো প্লেস ছিল? দুইটা প্লেস ছিল, একটা হচ্ছে করিন্থ, আরেকটা হচ্ছে কলকিস। ঠিক আছে? তো দুইটা প্লেসে নাটক সম্পন্ন হয়েছে। ঠিক আছে? তারপর বলো, নাটকের ডিউরেশন যদি ধরো, কোনটা বেশি হবে? ইংলিশ ড্রামার হবে নাকি গ্রিক ড্রামা হবে? অ্যাজ ইউ লাইক ইট বেশি গ্রিকের। অ্যাজ ইউ লাইক ইটই বেশি, গ্রিক না, অ্যাজ ইউ লাইক ইট ইংলিশ ড্রামা। ও, ইংলিশ ইংলিশ। হুম। আচ্ছা, তার মানে দেখো এখন তোমরা এগুলো বুঝছো না। আই হোপ যে তোমরা এই যে ফলস অফ স্ট্রাকচার, ইন কেস অফ যদি পরীক্ষায় ভুলেও যাও, এটা তোমরা জীবনেও ভুলবা না। যে গ্রিক, সিডনি সাপোর্ট করে কি এনশিয়েন্ট ড্রামা, তোমরা তো আগেই বুঝছো, তার মানে কি সে গ্রিক ড্রামাকে সাপোর্ট করে। সে পয়েন্ট আউট করছে যে স্ট্রাকচারাল ফল্ট আছে ইংলিশ ড্রামাতে, বিকজ ওরা থ্রি ইউনিটি মানে না, এবং ওরা অ্যারিস্টটলের থিওরি অফ মানে না। ঠিক আছে? থ্রি ইউনিটের যে থিওরি সেটা মানে না। তারপর বলছে আনলাইক গ্রিক এন্ড রোমান প্লেস, গ্রিক এবং রোমান প্লেকের থেকে ভিন্ন, ইংলিশ প্লে গুলো অনেক সময় ধরে হয় এবং অনেক লোকেশন ধরে অ্যাক্টিং হইতে থাকে। ঠিক আছে? ভাইয়া, এটার বলো। সাথে যদি আমি ড্রাইডেন মিলাইতে যাই তাহলে চাইলেই যাবি সব। হ্যাঁ। আমার তো ওই যে নিয়ান্ডার নিয়ান্ডারের কথা, এখন নিয়ান্ডার যে মডার্ন ইয়া সাপোর্ট করতো, আবার থ্রি ইউনিটিস এর ডিফেন্ড করছে, হুম। এখন ও আবার সিডনি আবার আমি তো আরেকটা বলতেছে, শুরুতেই সবই তো। বলছি যে দুইটা প্রায় পড়লে একদম সেম। ঠিক আছে? এখন দুইটা একসাথে কি পড়তে যাই, দুইটা তো আমি পেঁচে টেচে লিখে দিয়ে মানে পরীক্ষার খাতা। একসাথে পড়বা না, এই দুইটা থেকে নলেজ রাখবা, কিন্তু একসাথে পড়বা না, আলাদা আলাদা পড়বা। ঠিক আছে? এখন বলেন আপনি, নিয়ান্ডার কি থ্রি ইউনিটিস এর বিরুদ্ধে ছিল, আর মডার্ন ড্রামাটিস মানে মডার্ন ড্রামাকে সাপোর্ট করছে নাকি এনশিয়েন্ট ড্রামা নাকি? নিয়ান্ডার, নিয়ান্ডার মানে কি? ড্রাইডেন। ড্রাইডেন ড্রাইডেন। কোন যুগের? হ্যাঁ। ড্রাইডেন কাকে, দেখো সবসময় মনে রাখবা, ইংলিশ ইকুয়াল টু মডার্ন। ইংলিশ ইকুয়াল টু কি? মডার্ন। ইংলিশ ড্রামার বয়স কিন্তু বেশি না, বুঝছো? মডার্ন ড্রামা, এই থিওরিটা মনে রাখবা। আর হচ্ছে গ্রিক, রোমান, ইটালিয়ান, ফ্রেঞ্চ হচ্ছে এনশিয়েন্ট ড্রামা। আচ্ছা, আবার এনশিয়েন্ট ড্রামা ইকুয়াল টু কি? যখন মডার্ন ড্রামা মনে করবা, চোখে কার মুখে একজনের কথাই মনে করবা, সেটাও কাকে বলো তো? বলো কাকে? শেক্সপিয়ার। শেক্সপিয়ার। অনেক ড্রামাটিস্ট আছে, ক্রিস্টোফার মার্লো, বেন জনসন, অনেক আছে, কিন্তু শেক্সপিয়ারকে বেশি মনে করবা, কারণ শেক্সপিয়ার অনেক টাইপ নিয়ে কাজ করছে। আর এনশিয়েন্ট ড্রামা যখন মনে করবা, তখন কাকে কথা, কার কথা মনে করবা? ভুলে গেছো? পীর ঠাকুরের নাম, গত বছরও পড়ছো তারে। যেহেতু ইংলিশ ড্রামা খুব গুটি কয়েক ড্রামা,
এই ড্রামা নিয়ে আমাদের পড়াশোনা যত এই ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত কম, কম্পারেটিভলি আমাদের এখানে কম স্টাডি আছে। আর অ্যারিস্টটল ড্রামা বা মডার্ন ড্রামা বা তোমার গ্রিক ড্রামা বলো, ফ্রেঞ্চ ড্রামা বলো, অনেক কান্ট্রির ড্রামা, অনেক টাইপের ড্রামা, সো এগুলো নিয়ে আমাদের স্টাডি বেশি। সো আমি যখন মডার্ন এনশিয়েন্ট ড্রামা পড়বো তখন আমার কার কথা স্মরণ করতে হবে বলো তো? অ্যারিস্টটল। অ্যারিস্টটলের থিওরি গুলো মডার্ন ড্রামায় সবাই মানে। সো আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যে থিওরি গুলো তোমাদেরকে আমি এতদিন লাগায় পড়াইছিলাম, দ্যাটস ওয়াই আমি পড়াইছিলাম যেন তোমাদের যদি এখনো তোমাদের কোশ্চেন করে থ্রি ইউনিটি কি তোমরা যেন চট করে বলে ফেলতে পারো, বুঝছো? তার মানে এই নাটকের আচ্ছা, স্ট্রাকচার গুলো হচ্ছে ওরা থ্রি ইউনিটি মানবে। উইল মেনটেইন। আচ্ছা এবার আমাকে বলো তো, দ্য রাইডার্স টু দ্য সি ও কি থ্রি ইউনিটি মানবে? বলো তো, রাইডার্স টু দ্য সি থ্রি ইউনিটিস মানবে? এটা তো ওয়ান অ্যাক্ট প্লে, এটা তো হবে না। ইয়েস, ভেরি গুড, একদম ব্রিলিয়েন্ট একটা কথা বলছো। রাইডার্স টু দ্য সি হচ্ছে ওয়ান অ্যাক্ট প্লে, মানে নামটা শুনলেই তো আমি বুঝতে পারছি যে ওয়ান অ্যাক্ট প্লে, এটা জীবনও থ্রি ইউনিটিস হবে না। ঠিক আছে, আরো কয়েকটা কাহিনী আছে। কি কাহিনী আছে? রাইডার্স টু দ্য সির আমার টাইম ফ্রেম, বা ইংলিশ প্লেয়ারের সবকিছু ধাঁচে বানানো আছে। ঠিক আছে, অন দ্য আদার ওয়ে গ্রিক ড্রামা কি, ফর এক্সাম্পল ইডিপাস তোমরা পড়ছো, তোমরা এবার পড়ছো কি বলে, ফাইড্রা পড়াইছি না তোমাদেরকে? ফাইড্রা, হচ্ছে তোমার গ্রিক ইটালিয়ান ড্রামা। ফাইড্রা হচ্ছে তোমার এই অ্যারিস্টটলের কনসেপ্ট মানবে। যদি তোমাদেরকে বলে ডিসকাস হিপোলিটাস অ্যাজ এ ট্রাজিক হিরো, তুমি কার কনসেপ্ট দিয়ে লিখবা? কার কনসেপ্ট দিয়ে লিখবা বলো তো? ডিসকাস হিপোলিটাস অ্যাজ এ ট্রাজিক, অ্যারিস্টটল। অ্যারিস্টটলের কনসেপ্ট দিয়ে লিখবা। তোমাকে যদি বলে মিডিয়া অ্যাজ এ ট্রাজিক হিরোইন, কার কনসেপ্ট দিয়ে লিখবা? অ্যারিস্টটলের কনসেপ্ট দিয়ে লিখবা। So, অ্যারিস্টটল। তোমার যত এনশাইন্ট জিনিসপত্র ড্রামা গুলো আছে সেগুলো একটা একটা ক্যাটাগরিতে আসবে, মডার্ন গুলো আরেকটা ক্যাটাগরিতে চলে আসবে। ঠিক আছে, সো আমাদের এই যুগটা আমরা আজকে এগুলো আমরা জেনে রাখলাম যাতে আমাদের অন্য কোর্স গুলো পড়তে সুবিধা হয়, বাট এখানে আমাদের এত কিছু দরকার নাই। বেসিক ভাবে আমরা মডার্ন কোনটা এনশিয়েন্ট কোনটা এটা বুঝবো কিভাবে? মানে রাইটিং দেখে এই রাইট, থ্রি ইউনিটি খেয়াল করবো, থ্রিনিটিস সাবপ্লট গুলো খেয়াল খেয়াল করতে করবো না? পারো, প্লেস খেয়াল করতে পারো, তারপর সাবপ্লট রাইটিং, প্লট। এজ, খেয়াল করতে পারো, এটার রাইটিং এজ। তারপর প্লে রাইটের নাম খেয়াল করেই বলা যায়। সব থেকে ব্রিলিয়েন্ট ওয়ে হচ্ছে তুমি লজিক দিয়ে প্রুফ করতে যাও তখন হচ্ছে আলাদা কথা, কিন্তু প্লে রাইটের নাম দেখলেই তুমি বুঝবা যে এ কোন ধরনের। যেমন সেনেকা, যেমন অ্যারিস্টটল, যেমন সফোক্লিস, যেমন তোমার আহ কি বলবো, ট্রান্সলেশন রিলেটেড যত নামগুলো আছে ওদের নাম তো আমার মনে থাকে না। ঠিক আছে, তো ওই নামগুলো, ঠিক আছে, ওরা সবাই মনে করো এনশাইন্ট। ওকে, তাহলে ল্যাক অফ মোরাল পারপোজেস, চলো আমরা মোরাল পারপোজেস দেখি। সিডনি অলসো নোটস দ্যাট মেনি ইংলিশ প্লেস ল্যাক দ্য মোরাল পারপোজেস। তো ওরাদের যেই আসল পারপোজ থাকা উচিত নাটকের, সেই পারপোজটার মধ্যে ওদের মধ্যে পাওয়া যায় না। Classical drama often aims to instruct and improve the audience and offers moral lessons. ক্লাসিক্যাল ড্রামার টার্গেট থাকে মানুষকে গাইডলাইন দেওয়ার, ইনস্ট্রাক্ট করার, এন্ড ইমপ্রুভ দ্য অডিয়েন্স, অডিয়েন্সদেরকে তাদের লক্ষ্য থাকে তাদের মানসিকতার পরিবর্তন করবে, এবং অফার্স করে একটা মোরাল লেসন, একটা একটা সামাজিক জ্ঞান। ঠিক আছে, ওই যে ছোটবেলার মিনা রাজুর মতো। ঠিক আছে, থ্রু দিস, থ্রু দ্য অ্যাকশন অ্যান্ড ফেটস অফ দ্য ক্যারেক্টার্স।
In contrast, Sydney observed that English plays are more concerned with entertainment than moral instruction. তাহলে মোরাল কনস্ট্রাকশনের থেকেও সিডনি বলে যে আসলে ইংলিশ ড্রামা বানানো হয়েছে মানুষকে আনন্দ দেওয়ার জন্য, এর কোনো মোরাল পারপোজ ওইভাবে নাই। ইন কনক্লুশন, বুঝলে কথা বলেন। In conclusion, Sydney's critique of English drama highlights its dynamic and imaginative nature. সিডনির এই ক্যারেক্টারগুলো অনেক বেশি ইমাজিনেটিভ ক্যারেক্টার এবং ডাইনামিক ক্যারেক্টার, while pointing out the structure flaws and moral shortcomings, যখন সে এই ইংলিশ ড্রামার ভুলগুলো এবং শর্টকামিং নিয়ে আলোচনা করছে। By comparing English drama to classical standard, ইংলিশ ড্রামা এবং ক্লাসিক্যাল ড্রামা নিয়ে কম্পেয়ার করে সিডনি provides a framework for, সো তোমাকে যদি বলে সিডনিজ কম্পারিজন বিটুইন ইংলিশ ড্রামা এন্ড এনশিয়েন্ট ড্রামা, সো অ্যান্সার কিন্তু সেমই হবে। তাহলে কি এটা কি কঠিন? আমার মনে হয় বাসায় তুমি যদি 10 মিনিটের পড়ো, পড়া হয়ে যাওয়ার কথা। কি সত্যি না? হবে নাকি বলো? আজকে পড়ে ফেলতে পারবা নাকি এটা বলো? এটা আজকে পড়ে ফেলা যাবে? তোমরা কেউ আমাকে আত্মবিশ্বাস দাও না। লিখে ফেলা যাবে, পড়ে ফেলা যাবে না কি জানি না, লেখা যাবে। যে লিখতে পারে সে পরীক্ষায় ভালো করে, যে পড়ে মুখস্থ করে সে পরীক্ষায় খারাপ করে। একদম বাস্তব সত্য। যে যত বেশি লেখে তার রেজাল্ট তত বেশি ভালো। যার খাতায় সবগুলো অ্যান্সার থাকে সে কখনো পরীক্ষায় না লিখে আসে না। ঠিক আছে, একদম বাস্তব কথা। যার খাতায় সব অ্যান্সার থাকে সে কখনো পরীক্ষার হলে না লিখে আসে না, সবসময় পরীক্ষায় লিখে আসে। আচ্ছা, তোমাদেরকে সিডনির মেইন অবজেকশন পড়াইছিলাম না? হোয়াট আর দ্য মেইন অবজেকশন? চলো আমার একটু শিফার নোটের দিকে ঘুরে আসি। আমাদের আর কি কি পড়া পড়তে হবে আজকে। শিফানা তোমার নোটটাই তো যাই, তোমার নোট দিয়ে এখানে তো সব আছে। সিডনি, হোয়াট আর সিডনি মেইন অবজেকশন অফ কন্টেম্পোরারি ইংলিশ ড্রামা, এটা পড়ে ফেলছি। আর এখান থেকে পড়বো কি, অ্যান্টিকুইটি অ্যান্ড ইউনিভার্সিটি অফ পোয়েট্রি। আচ্ছা, তারপর রিজন ফর রাইটিং অ্যাপোলজি ফর পোয়েট্রি, অ্যাপোলজি ফর পোয়েট্রি লেখার কারণ কি, এটা এটা পড়াই দিব আজকে। সিটি পরীক্ষা সবার টপ নচ স্কোর থাকতে হবে, সিটি পরীক্ষা বা ইনপুট পরীক্ষা যেটাই বলি। তো আই হোপ যে যেভাবে পড়াইতেছি এভাবে যদি পড়ো, টপ নচ স্কোর করাটা এটা খুব মামুলি ব্যাপারই বলা বলা যায়। ঠিক আছে, ওকে। ভাই আপনি একটা সামারি দিয়েছিলেন না সিডনির? হ্যাঁ, ওইটা কি কোনো ব্রড কোশ্চেন, মানে পয়েন্ট আকারে দেওয়া, তো ওইটা কি কোনো বোর্ডের মধ্যে পড়ে নাকি শুধু সামারি? ওটা জাস্ট সামারি, ওটা থেকে তুমি সামারিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, সামারি? ধরো আমি তোমাকে প্রত্যেকটা ব্রড কোশ্চেন দেই, ঠিক আছে,